বাংলার অষ্টাদশ শতকে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে অন্যতম হচ্ছে নীল বিদ্রোহ। সেই নীল বিদ্রোহ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তা নীল বিদ্রোহের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো নীল বিদ্রোহটি সংগঠিত হয়েছিল কিন্তু আমাদের এই বাংলার মাটিতে। তোমাদের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবারে পরীক্ষায় আসার মতো বিষয় হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল বাংলার মাটিতে। নদিয়া জেলার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই নীল বিদ্রোহ সূচনা করেন। নীল বিদ্রোহ কেন হয়েছিল এবং কি বা নীল বিষয়টি বা কি? প্রধানত নীল হচ্ছে এক প্রকার গাছের থেকে পাওয়া এক ধরনের বীজ, যা থেকে রং বা নীল কালারের রং তৈরি করা হয়। প্রথম দিকে নীল চাষ শুরু হয় 1709 খ্রিস্টাব্দ নাগাদ। তখন কিন্তু নীলকররা এইভাবে নীল চাষ করতেন না, ঠিক আছে। তখন নীলকররা যে কোনো জমিকে প্রথমে নিতেন, তারপর সেখানে মজুরির বিনিময়ে চাষ করাতেন। তখন অত্যাচারের কোনো ব্যাপার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন ব্রিটিশ শাসন ধীরে ধীরে প্রবর্তিত হয়, তখন নীলকর সাহেবরা জমিদারদের সঙ্গে যোগসাজশ করে, অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যোগসাজশ করে তারা নীল চাষ শুরু করে এবং চাষিদের অত্যন্ত কম মজুরিতে তারা চাষ করাতে বাধ্য করত। এবং চাষিরা নীল চাষ করতে না চাইলে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে নেওয়া হতো এবং তাদের গরু বাছুর সহ যাবতীয় ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। এবং চাষিরা বিভিন্ন জায়গায় ঘুরে জমিদারদের কাছে বলো, ম্যাজিস্ট্রেটদের কাছে বলো, গিয়েও কিন্তু কোনো প্রকার সুরাহা হতো না। তাহলে নীল বিদ্রোহের কারণ কি ছিল? প্রথমত হচ্ছে জোরপূর্বক দাদন দেওয়া। তাহলে প্রথম পয়েন্ট হবে দাদন। দাদন কথার অর্থ কি? অগ্রিমত্ত। একবার নীল চাষের জন্য অগ্রিমত্ত যদি কোনো চাষি সই মোতাবেক বা টিপছাপ দিয়ে নিয়ে নিত, তাহলে সে সারা জীবন ওই নীলকরের কাছে নীল বিক্রি করতে, তার নির্ধারিত দামে নীল বিক্রি করতে বাধ্য থাকতো, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে দাদন প্রথা। এই দাদন প্রথার যাতাকলে পড়ে অনেক চাষি কিন্তু তার হচ্ছে সর্বস্ব হারিয়েছিল। দুই হচ্ছে ম্যাজিস্ট্রেটদের যোগসাযোগ। ম্যাজিস্ট্রেটরা কিন্তু বা বিচারকরা তারা কিন্তু সর্বক্ষণই নীল চাষিদের পক্ষ নিত। তাই আদালতে গিয়েও চাষিদের খুব একটা সুরাহা হতো না। এই জাতীয় সমস্যাগুলির মোকাবেলা করবার জন্যই কিন্তু নীল চাষিরা এই বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। জমিদারদের ক্ষতি। নীল চাষের পক্ষে জমিদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কারণ তারাও বিভিন্ন রাজস্ব পাওয়ার হাত থেকে বঞ্চিত হচ্ছিল। কারণ নীলের চাষ করলে তা বিক্রি করে রাজস্ব কৃষকের কাছে কোনো টাকা পয়সা থাকতো না, যার ফলে তারা কিন্তু এই বিদ্রোহের পক্ষে পা বাড়ায়। মানে তুমি দেখবে অনেক জমিদাররা কিন্তু এই বিদ্রোহের পক্ষে ছিলেন, যেমন নড়াইলের জমিদার, অন্যান্য অঞ্চলের জমিদাররা এই বিদ্রোহের পক্ষে ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে নীল চাষ অর্থনৈতিকভাবে যেমন ক্ষতি করেছিল, বাংলায় খাদ্যাভাবকে তীব্র করেছিল। বাংলার প্রধান খাদ্য হচ্ছে ধান। সেই ধান থেকে যে চাল হয়, সেই চাল থেকে ভাত হচ্ছে বাংলার আজীবনই প্রধান খাদ্য। সেই খাদ্য উৎপাদন করতে গেলে ধান চাষ আবশ্যক, কিন্তু ধান চাষ না করতে পারবার কারণে হচ্ছে গিয়ে বাংলায় কিন্তু খাদ্যাভাব বা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি তীব্র হয়েছিল। এই কটা কারণের জন্যই কিন্তু নীল বিদ্রোহের পথে তারা পা বাড়িয়েছিল। প্রথমত দাদন প্রথা, দ্বিতীয়ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যোগসাযোগ, তৃতীয়ত হচ্ছে জমিদারদের ক্ষতি, চতুর্থত হচ্ছে তাদের জীবন জীবিকার উপর, মানে কৃষকদের জীবন জীবিকার উপর আঘাত এবং নীলকরদের অত্যাচার, নীলকরদের শারীরিক অত্যাচার। মানে নীল চাষ না করতে পারে তাদের উপর শারীরিক ও দৈহিক মানসিক অত্যাচার করা হতো। প্লাস তাদের তাদের ঘরের নারীদের সম্ভ্রমহানি করা হতো। সুতরাং এই অমানসিক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আশায় কিন্তু তারা নীল বিদ্রোহ করেছিল। এবং নীল বিদ্রোহের পথে জমিদারদের সঙ্গে নিয়ে কৃষকরা কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। এবং 1859 থেকে 60 খ্রিস্টাব্দে প্রায় 60,000 কৃষক এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। নীল বিদ্রোহের ব্যাপকতাকে অনেক ঐতিহাসিক কিন্তু অনেকভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে মহাবিদ্রোহের ব্যাপকতার থেকেও, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যাপকতার থেকেও নীল বিদ্রোহকে বেশি ব্যাপক বিদ্রোহ বলা হয়েছে। এই নীল বিদ্রোহের পর 1860 খ্রিস্টাব্দ নাগাদ নীল কমিশন বসানো হয় এবং নীল কমিশনের রিপোর্টে স্বীকার করে নেওয়া হয় যে অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিয়ে নীল চাষিরা ছিল এবং নীল চাষিদের উপর এই অত্যাচার বন্ধের জন্য এই রিপোর্টে সুপারিশ করা হয়। এবং তারপর সরকার নীল আইন প্রবর্তন করে, যাতে জোর করে চাষিকে নীল চাষ করার ক্ষেত্রে
বারণ করা হয় বা নীল চাষ করতে বেআইনি বলে ঘোষণা করা হয়। এরপরেও নীলকরদের অত্যাচার তেমন একটা কমেনি, কিন্তু ধীরে ধীরে আধুনিক পদ্ধতিতে কৃত্রিম নীলের আবিষ্কার এই পরিস্থিতিকে সামাল দেয় এবং নীল চাষ ধীরে ধীরে বাংলার মাটিতে বন্ধ হয়। এবার প্রশ্ন আসে নীল বিদ্রোহের গুরুত্ব দেখো। নীল বিদ্রোহের গুরুত্ব প্রথমত এক নম্বর হচ্ছে নীল শোষণের অবসান। নীল বিদ্রোহের ফলে দীর্ঘকালীন যে নীলকর শোষকদের যে অত্যাচার তার অবসান ঘটে। 2, সংবাদপত্রের জনপ্রিয়তা বৃদ্ধি। আমরা জানি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের খবর ধীরে ধীরে প্রচার করে জনগণের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেছিল। তাই সংবাদপত্রের যে একটি গুরুত্ব আছে তাও কিন্তু আমরা নীল বিদ্রোহের মাধ্যমে বুঝতে পারি। দ্বিতীয়ত কৃষক ঐক্য। কৃষকরা ঐক্যবদ্ধ হলে যে কোনো পরিস্থিতি ও যে কোনো বিপ্লব যে সম্ভব। নীল বিদ্রোহকে ছোটখাটো একটি বিপ্লব বললেও অযুক্তি হবে না, তাই কৃষকদের ঐক্যবদ্ধতা। 4 নম্বর হচ্ছে যার হচ্ছে ব্রিটিশ শাসনের যে অপশাসন চলছিল ভারতবর্ষে তার অবসানের পথ কিন্তু প্রশস্ত হয়। অর্থাৎ ব্রিটিশদের অপশাসন বলতে নীলকর সাহেবদের যে অপশাসন তার পথ কিন্তু প্রশস্ত হয় এবং সরকার আস্তে আস্তে জনকল্যাণমূলক আইনের কথা ভাবতে থাকে এবং কৃষকদের কথা ভাবতে থাকে। এবার আরেকটা জিনিস দেখা যায়, হিন্দু মুসলমান ঐক্য। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এই ছিল নীল বিদ্রোহ সম্বন্ধে যাবতীয় আলোচনা। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।